হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের আজকের গল্প নিরু, পর্ব 16, লেখিকা শান্তা ইসলাম। বন্ধুরা, এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। চুরমার হয়ে যাচ্ছে আমি। আবির ভাইয়ের গাওয়া প্রতিটা শব্দ তীরের মতো আঘাত হানছে আমার বুকে। ভালোবাসি আবির ভাই, আপনাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি আপনার রাতের শুকতারা হতে চাই। আমি আপনার শিশির ভেজা সোনালি সকাল হতে চাই। আমি আপনার যুদ্ধে জয়ী 7 রাজার ধন হতে চাই। আমি আপনার মনের জোছনা হতে চাই। আমি শুধু আপনার হতে চাই আবির ভাই, শুধু আপনার। আজ বড় জানতে ইচ্ছে করছে, আপনিও কি তা চান? আপনিও কি আমাকে ভালোবাসেন? বড় ইচ্ছে হচ্ছে, বড় ইচ্ছে করছে আপনার মুখ থেকে শুনতে, নীরু, আমি তোকে ভালোবাসি, তুই কি আমার হবি? সেদিন গিটার রেখে মানুষটা যে কোথায় গায়েব হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে এলো, তার কোনো খবর নেই। এমন একটা মুহূর্ত নেই যেখানে আবির ভাইয়ের কথা মনে পড়েনি। প্রতিটা দিন, প্রতিটা সকাল, প্রতিটা রাত শুধু এই একটা মানুষের জন্য। কত যে অঝরে অশ্রু ফেলেছি তা না হয় অজানা থাক। অনেকবার চেষ্টা করেছি শুধু একটিবার ওনার দেখা পাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে তা সম্ভব হয়ে ওঠেনি। অনেকবার নীলা খালাদের বাসায় গিয়েছি, কিন্তু আবির ভাইকে দেখতে পাইনি। খালাকে অনেকবার প্রশ্ন করেছিলাম, আবির ভাই কোথায়? খালা এ কথার উত্তর আমাকে দেয়নি, হয়তো দিতে চায়নি। আমিও আর বেহায়ার মতো জিজ্ঞেস করিনি। এভাবে আর বেশি দিন চলতে পারছিলাম না, দমটা বন্ধ হয়ে আসছিল। বারবার শুধু এই একটা মানুষকে দেখার জন্য মনটা বেসামাল হয়ে পড়ছিল। তাই সিদ্ধান্ত নিলাম এখান থেকে দূরে কোথাও চলে যাব, যেখানে আবির ভাইয়ের কোনো স্মৃতি থাকবে না, ওনার কোথাও মনে পড়বে না। এই বাসা, এই ছাদ, এই সিঁড়ি, প্রতিটা ইটের দেওয়ালের মধ্যে আবির ভাইয়ের স্মৃতি জড়িয়ে আছে। এখানে যত থাকবো তত আবির ভাইয়ের কথা মনে পড়বে। মানুষটা যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে এভাবে লুকিয়ে থেকে আমাকে এতটা কষ্ট দিত না। ভাইয়াকে বললাম, এখানে আর ভালো লাগে না, বাকি পড়াশোনা ফুপুদের ওখান থেকেই কমপ্লিট করতে চাই। আমার এ কথা শুনে দাদি তেড়ে বলে উঠল, দেখেছো মেয়ের ঢং, দেখেছো? এখন অন্য জায়গায় যেয়ে পড়বে। আমি বলি, কি বাপু, ওরও একটা হেলে দিয়ে দে না। অয়ন ভাইয়া দাদিকে ধমক দেওয়ায় সেদিন দাদি দমে যায়। কিন্তু আমি যে নিরু নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার সেই সুখও যে আমার কপালে নেই। যেদিন ভাইয়াকে জানালাম এখানে আর থাকতে ইচ্ছে করছে না, সেদিন রাতে ঝুম বৃষ্টি নেমেছিল। কোনো এক অদৃশ্য টানে সেদিন ছাদে যে খুব কাকভেজা হতে ইচ্ছে করেছিল। বৃষ্টি হওয়ার বাসার কারেন্টও চলে যায়। ঘন অন্ধকারে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে যাই। ছাদের এক কোনায় দাঁড়িয়ে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চোখের অশ্রু ঝরাচ্ছি। বৃষ্টিতে কান্না করলে এই একটা সুবিধা, নিজের চোখের অশ্রু অন্তত নিজেকে দেখতে পারে না। খুব ঠান্ডা লাগছিল। কুজো কুজো হয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছি, হঠাৎ ঘাড়ে কারো ঠান্ডা ঠোঁটের স্পর্শ পেলাম। এই যে সেই চিরচেনা স্পর্শ, কারো 2 হাত আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। সম্ভবত এ সময় আমার ভয় পাওয়ার কথা, কিন্তু কেন জানি না আমার ভিতরে কোনো ভয় কাজ করছে না। হয়তো আমার মন আগে থেকেই জানতো এই শীতল স্পর্শের মানুষটাকে।
ওনার দিকে একবারও ভালো করে না তাকিয়ে সামনে ফিরে সাথে সাথে ওনাকে জড়িয়ে ধরলাম। বেঈমান চোখ দুটো তো বেহায়ার মতো ঝরেই যাচ্ছে। তার সাথে নিজের আরেকটাকেও আর আটকে রাখতে পারলাম না। চিৎকার করে জোরে জোরে কান্না করে দিলাম। সকালে চোখ মেলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। মাথার পাশে দাদি আর মা। দাদি বসে বসে চোখ বন্ধ করে ঝিমাচ্ছে। মা হাতের তালুতে তেল মালিশ করছে। পায়ের কাছে আশা আর ভাবি। সামনে ঝাড়ু আর শুকনো মরিচের থালা নিয়ে চাচি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমার আর বোঝার বাকি রইল না যে একটু পরে আমার সাথে কি ঘটতে চলেছে আর কাল রাতে কি ঘটেছে। হাতে আম্মা তেল মালিশ করছিল। আমার চোখ মেলতে দেখে দাদিকে ইঙ্গিত করে চিৎকার দিয়ে বলে ওঠে, আম্মা, আমার নিরু চোখ খুলেছে। মায়ের চিৎকার শুনে দাদি হুমড়ি খেয়ে তাড়াহুড়ো করে ওঠে। দাদি বলল, কই কই, ঝাড়ু দাও আমারে, শুকনো মরিচগুলো দাও। চাচি দাদির হাতে ঝাঁটা ধরাতেই দাদি সে কি ঝাঁটার বাড়ি শুরু করে। মা গো মা। দাদি বলল, বল কোন গাছের থেকে এসেছিস বল। নিরু বলল, ও মা গো, দাদি মেরো না, এটা আমি নিরু। দাদি বলল, মিথ্যা বলবি না, 70 বছরের অভিজ্ঞতা আছে আমার। নিরু বলল, ওহ মা, ও আল্লাহ, সত্যি বলছি দাদি, এটা আমি নিরু। দাদি বলল, সত্যি করে বল, তুই এত রাতে আমার নাতনিকে ছাদে নিয়ে গেছিলি কেন, বল শয়তান। আশা বলল, দাদি, ও এভাবে মানবে না, শুকনো মরিচ নাকের কাছে ধরো। ইস, কত যে অত্যাচার, আর সহ্য হচ্ছে না। গায়ের একের পর এক ঝাঁটার বাড়ি পিটে পড়ছে। অবশ্য ঝাঁটার বাড়ি খেয়ে লাফালাফি করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকায় আশা আমাকে ধরে রাখে। আর ধরতে যেই আশার গায়েও কয়েকটা বাড়ি লাগে। আশার গায়ে বাড়ি লাগার সাথে সাথে আশা কই মাছের মতো ছটফট করতে থাকে। আমাদের দুই বোনের লাফালাফি দেখে কে অয়ন ভাইয়া দৌড়ে এসে এসব কাণ্ড দেখে একটা ধমক দিয়ে সব থামিয়ে দেয়। সেদিনের জন্য দাদির ওজাগিরি সেখানে স্টপ হয়ে যায়। কিন্তু সবার প্রশ্নের চুরি আর থামে না। মা বলল, নিরু, এত রাতে ছাদে কেন গেছিলি? চাচিও আবার তার সেই পুরানো কমন প্রশ্ন, হ্যাঁ রে নিরু, তুই বেহুশ হলি কি করে? কেমনটা লাগে আমি কিভাবে বলবো, আমি বেহুশ হলাম কি করে? আশা বলল, আচ্ছা, জিন কি তোকে কিচ করেছিল? ওনাদের এমন আলতু ফালতু প্রশ্ন শুনে মেজাজটাই চটকে যায়। বড়দের তো কিছু বলতে পারবো না, তাই আশার উপর সব রাগ ঝাড়লাম। আশাকে সেই ঝাঁটা দিয়ে আবারও কয়েকটা ঘা বসালাম। আশা কান্না করতে করতে বলল, কুত্তার বাচ্চা, মারছস না, দেখে নিস আমি কি করি। কথাটা বলেই আশা ভ্যা ভ্যা করে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আশাকে এভাবে মারাটা ঠিক হয়নি, তাই ভেবেছিলাম রাতে আশা বাসায় আসলে সরি বলে দেব। কিন্তু আশা যে শয়তানের ডিব্বা তা আমি ভুলে গিয়েছিলাম। আশাকে যে মেরেছি তার বদলা ও নিবে না তা কি হয়? বিকেলের মধ্যে পুরো এলাকা ছড়িয়ে গেল আমাকে নাকি জিনে কিস করেছে। বাসায় এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। দাদি রেগে তার ফাইনাল ডিসিশন জানিয়ে দিল আমাকে বিয়ে দেওয়া হবে। অয়ন ভাইয়া অনেক না করা সত্ত্বেও দাদি দমে যায়নি।
তাই অয়ন ভাইয়াও দাদির কাছে হার মেনে জানায় আমাকে বিয়ে দেওয়া হবে। পড়াশোনার জন্য ফুপুর বাড়ি পাঠানো হবে না, এটাই ফাইনাল ডিসিশন। ভাবির কাছে জানতে পারলাম আর কারো সাথে না, বিয়েটা পলাশ ভাইয়ের সাথেই ঠিক হয়েছে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।